সো ইউজ অফ বি ভার্ব, এই যে বি ভার্ব, এছাড়া আমার এখানে আছে ডু ভার্ব এবং আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব। অর্থাৎ বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে এই ভার্বগুলোকে আমরা অনেকেই বলি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি বা যাই বলেন না কেন, টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। কিন্তু এই ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এই ভার্বের ব্যবহারটা অনেক বৈচিত্র্যময়। তো ভার্বগুলোর ব্যবহার কোথায় হয়, কিভাবে হয়, কোন প্রসেসে হয়, অ্যাকচুয়াল ফাংশনটা কি, এইটা নিয়ে আমি কথা বলবো। এগুলো আপনি বলতে পারেন অন কাইন্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। মানে এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে, ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শেখা যায় না। তো সেটা রাখতে হবে আমাদের। দেখেন, আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে এই বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে ব্যবহৃত হয়ে থাকে। দেখেন কি বলছে, বিভিন্ন সেন্টে বসে থাকে। এই এই যে বিই, এটা একটা ওয়ার্ড, একটা শব্দ। কি বলছি বলেন তো? বিই, বি, এটা একটা ওয়ার্ড বা একটা শব্দ। এর দুইটা অর্থ আছে বা দুইটা মিনিং আছে। একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। কি বললাম? একটা হচ্ছে হওয়া আর একটা হচ্ছে থাকা। আবারও বলছেন, এটা আমি বুঝবো কিভাবে? যদি এক্সটেনশনে মানে সাবজেক্ট এবং ভার্বের পরে যদি আমার অবজেক্ট থাকে বা পার্সন থাকে, অর্থাৎ নাউন থাকে, তাহলে বিয়ের মানে হওয়া। যদি অ্যাডভার্ব থাকে বা প্লেস থাকে, তাহলে বিয়ের মানে থাকা। এর এই ধরনের একটা সেন্স। তো এটা কিভাবে হয় আমি দেখাচ্ছি একটু পরেই। তার আগে এখানে দেখেন কি বলছে। এটা আমার বইতেও আছে, যারা আমার বইটা অর্ডার করেছেন, বইটা নিয়েছেন, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব পরপর তিনটা চ্যাপ্টারে দেওয়া আছে, খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। এটা থিওরিটিক্যাল পার্ট। এখানে আমি যেভাবে লিখছি সেভাবে বর্ণনা করা আছে। বি নিজে একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বি এর যে ফর্মগুলো আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম বি অ্যান্ড অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা হচ্ছে বিং, বিইআইএনজি। এই যে বিন, বিং, এগুলো সবই বি ভার্বের ফর্ম। হ্যাঁ, এখন দেখেন এখানে কি বলছে, যেগুলো বিভিন্ন টেন্সে কি করে ব্যবহার করা হয়। যেমন বলছে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহারটা কিভাবে হয়। দেখেন, আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। সাবজেক্ট যদি আই হয় তাহলে সাবজেক্টের পর অ্যাম বসে, হি, শি, ইট অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, উই, ইউ, দে বা প্লুরাল হলে আর বসে। এগুলো তো পার্সন অনুযায়ী হবে যে কোন ভার্বটা আমার বসবে। এটা আপনারা পারেন বা অলরেডি জেনে গেছেন টেন্স শেখার সঙ্গে সঙ্গে। এখন মেইন যে কথাটা সেটা হচ্ছে, এখানে কি বলছে দেখেন, যে এই যে অ্যামিজার, এই অ্যামিজার প্রেজেন্ট টেন্সের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা নিজে একটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। কি বলছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিজেই একটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। তাহলে এখানে বলছে যে আই এম আ ডক্টর, ইজ আ টিচার, এই বিষয়গুলো মূলত কি? আমি একটা ব্ল্যাঙ্ক পেজে এসে আপনাদেরকে বিষয়গুলোকে ইন ডিটেলসে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা সরি, আমি একটু এই পেজটাতে আসবো, জাস্ট ওয়েট আ মিনিট। আপনাদের আমি এই বিষয়গুলো একটু একদিন দেখিয়েছিলাম, যে আমাদের প্রত্যেকটা ভার্বের পাঁচটা করে ফর্ম থাকে। পাঁচটা করে ফর্ম থাকে। ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। ভি টু বা পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পারফেক্ট টেন্স গুলোতে বসে অথবা প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে বসে। পারফেক্ট টেন্স অথবা প্যাসিভের সমস্ত স্ট্রাকচার গুলোতে বসে। আর ভি ফোর বা প্রোগ্রেসিভ ফর্ম, বা এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফর্ম, এটা কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। যেমন ড্রাইভিং, ড্রয়িং, রাইটিং, স্পিকিং, ব্রেকিং, ব্লোয়িং, ইটিং, গোয়িং। আর ভি ফাইভ কে বলা হয় থার্ড পার্সন ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এইটা বসে। থার্ড পার্সন ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে
সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের এই ফর্মটা বসে, এটাকে আমরা বলছি ভি ফাইভ। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এই যে ফর্মগুলো দেখছেন, এই ফর্মের মতোই, অর্থাৎ প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাঁচটা ফর্ম আছে। এই ফর্মের মতো আমাদের এই যে ডু নামক যে ভার্বটা আছে, এই ডু মানে আমরা জানি করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এর পাস্ট পার্টিসিপল ডান, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, এর থার্ড পারসন হচ্ছে ডাস। থার্ড পারসন কি? ডাস। আমি যদি বলি হ্যাভ, এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি জানেন? হ্যাড। পাস্ট পার্টিসিপলটাও হ্যাড, আমরা অনেকে বলি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, হ্যাভিং। থার্ড পারসন ফর্ম হচ্ছে মূলত হ্যাজ। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করেন, ডু ভার্বের যেমন ফর্ম আছে, হ্যাভ ভার্বের যেমন ফর্ম আছে, ইন দিস ওয়ে বি নামক একটা ভার্ব আছে আমাদের ইংলিশে, বি ই বি। এই যে ভার্বটা, এটা বেস ফর্মের একটা ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম আবার একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর। এটা পার্সন ভেদে পরিবর্তন হয়, অর্থাৎ অ্যামিজারের বাংলা অর্থটাও তাহলে কি দাঁড়ায়, যে হওয়া বা থাকা। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং। এর থার্ড পার্সন ফর্ম ওইভাবে হয় না, বাট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেটা হয়, ইজ বা ওয়াজ এরকম হতে পারে। তো এই যে ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্বের যে ফর্মগুলো আমি লিখলাম, এই ফর্মটা কেন লিখলাম, এটা আমি এই জন্য বলছি, এই প্রত্যেকটা মেইন ভার্বের পাঁচটা ফর্ম আছে। প্রত্যেকটা ভার্ব আমি যদি টেন্সের স্ট্রাকচার ইউজ করি তাহলে আমাদের সেইভাবে সেন্টেন্স হয়। মনে করেন আমি এখানে লিখছিলাম যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যখনই ওই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের পরিবর্তন করছি বা ভার্বের ফর্মটাকে চেঞ্জ করছি, তখন এক একটা টেন্সের পরিবর্তন হচ্ছে, সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যখন বলছি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, হি উইল বি ড্রাইভিং আ কার। চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। এখন এই যে ডু ভার্ব, হ্যাভ ভার্ব বা বি ভার্ব, এগুলোকে আমরা কি হিসাবে চিনি বা জানি? আমরা মনে করি যে এগুলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেমন ডু, ডাজ, ডিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্স গুলোতে বসে, বা অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। অ্যাজ ইউজুয়াল আমাদের সেন্সটা কি? এটাই তো, যে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে, ডু, ডাজ, ডিড ইনডিফিনিট টেন্স গুলোতে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্স গুলোতে বসে। এইটাই তো আমরা জানি। কথাটা বোঝার চেষ্টা করেন, কথাটা নেওয়ার চেষ্টা করেন, এটা আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বিষয়গুলো বোঝা বা নেওয়া দরকার, খুবই দরকার। এখন দেখেন, যে কথাটা আমি মেইনলি বলবো বা বলতে চাচ্ছি, এই অ্যামিজারকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু এই ভার্বগুলোকে অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের মতো করে যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসানো যায়। যেমন, বোঝেন, আমি যদি বলি হি রাইট আ লেটার, এর বাংলা অর্থ কি? হি রাইটস আ লেটার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা চিঠি লেখে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি মানে কি? সে। এখন আমি যদি বলি হি বি, এই বি এর বাংলা অর্থ কি? হওয়া বা থাকা, অর্থাৎ সে হয় বা সে থাকে। আর ডক্টর, সে একজন ডাক্তার হয়। তো আমি যদি বলি হি বি ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে সে ঢাকায় থাকে। প্লেসের আগে প্রেপোজিশনে ব্যবহার করতে হয়। এখন এখানে আমরা বি না বসাই, এখানে আমরা ইজ বসাচ্ছি, যে হি ইজ আ ডক্টর বা হি ইজ ইন ঢাকা। তার মানে আপনি যখন বলছেন হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। আপনি যখন বলছেন হি ইজ ইন ঢাকা, এর বাংলা অর্থ সে ঢাকায় থাকে। একটা প্লেসকে ইন্ডিকেট করছে, সে ঢাকায় থাকে, হি ইজ ইন ঢাকা। কি বলছে? সে ঢাকায় থাকে। অর্থাৎ বি এর দুইটা অর্থ, আবার বলছে, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর অর্থ হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, তাহলে বি এর অর্থ থাকা। তাহলে এই যে হি ইজ আ ডক্টর আমি বললাম, এটা কি? এটা সাবজেক্টের পরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। আমি যদি বলি যে হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট এর পাস্ট ফর্ম রোট। আমি যদি বলি হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি যে হি হ্যাজ রিটেন আ লেটার,
রিটেন আর লেটার, সে একটা চিঠি লিখেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি হি উইল রাইট আ লেটার, এটা লেটার, সে একটা চিঠি লিখবে, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এই যে চেঞ্জটা কোথায় করছি, ভার্বের ফর্মে। এখন ইন ইন দিস ওয়ে, আপনি এখানে যদি বলেন যে হি ওয়াজ আ ডক্টর বা হি ওয়াজ ইন ঢাকা, এর বাংলা অর্থ কি, সে ঢাকায় ছিল বা সে একজন ডাক্তার ছিল। এই ওয়াজটা কি বি ভার্বের পাস্ট ফর্ম, মানে ভার্বের ভি টু, রাইট এর পাস্ট ফর্ম যেমন রোড, বি এর পাস্ট ফর্ম ওয়াজ। তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ আমরা যেটা মনে করি যে অ্যাম ইজ আর থাকলেই সেটা কন্টিনিউয়াস, বাট না, এখানে অ্যাম ইজ আর মেইন ভার্ব হিসেবে বসছে, ওয়াজ আর মেইন ভার্ব হিসেবে বসছে, তো এগুলো ইনডিফিনিট টেন্স, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্বের পাস্ট ফর্ম। এখন আমি যদি বলি সে একটা চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার, সে একজন ডাক্তার হচ্ছে, হি ইজ বিং আ ডক্টর, ডাক্তার হওয়াটা তার একটা প্রোগ্রেসের মধ্যে আসলে। এখানে হি ইজ বিং আ ডক্টর, ইজ অক্সিলারি ভার্ব, স্ট্রাকচারের ইজ আমি এখানে বসাইছি, আর ওই বিংটা কি, বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, রাইট এর কন্টিনিউয়াস ফর্ম রাইটিং, বি এর কন্টিনিউয়াস বিং। আমি যদি বলি হ্যাজ বিন হি হ্যাজ বিং, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন আর ডক্টর, এর বাংলা অর্থ কি, সে একজন ডাক্তার হয়েছে, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি হি উইল, শ্যাল বা উইল এর পরে মেইন ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম, রুট ফর্ম যেটা, অর্থাৎ হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে, বা হি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। অর্থাৎ আপনার অবজেক্টে প্লেস যদি বসান, তাহলে আপনার কি হচ্ছে, বি এর মানে থাকা, আর যদি পার্সন বসান, বি এর মানে হওয়া, তাহলে হি উইল বি, তাহলে হি হ্যাজ বিন ইন ঢাকার বাংলা তো সে ঢাকায় থেকেছে। আপনি এরকম বলতে পারেন হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 2 মান্থ আর 3 মান্থ, বা হি ইজ বিং ইন ঢাকা, আমরা বলি না হি ইজ লিভিং ইন ঢাকা, সে ঢাকায় বাস করছে বা ঢাকায় থাকছে, তো এখানে আপনি বিং বিন দিতে পারেন। তার মানে আমি এখানে আপনাদের মূলত যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে অ্যাম ইজ আর অজয়ার, এটাকে আমরা মনে করি যে এগুলো মনে হয় কন্টিনিউয়াস টেন্সেই বসে। এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো আমরা মনে করি যে পারফেক্ট টেন্সেই বসে। এই যে শ্যাল বি বা উইল বি, এটা মনে করি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে। বা এই যে বিং বিং, ইজ বিং, হ্যাজ বিন বিং, এই হ্যাজ বিন হ্যাভ বিন দেখলে ভাবি কি, যে পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্যাসিভ ভয়েস, বা এই যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এটা দেখলে মনে করি যে মনে হয় প্যাসিভের সেন্টেন্স। কিন্তু দেখেন এগুলো কোনো প্যাসিভের সেন্টেন্স না, এই বিং বা বিন আছে বলে এগুলো কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স না, এগুলো সবই অ্যাক্টিভের সেন্টেন্স, মেইন সেন্টেন্স। অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের যেমন 5টা ফর্ম থাকে, সেগুলোকে যেমন 12টা টেন্সে ব্যবহার করা যায়। এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড, এগুলোকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি, কিন্তু না, এগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব নাই, প্রত্যেকটা ভার্বই অন্যান্য সকল মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতোই নিজস্ব অর্থ দিতে পারে, অন্যান্য সকল ভার্বের মতোই 5টা ফর্ম আছে, অন্যান্য সকল ভার্বের মতোই সবগুলো টেন্সের স্ট্রাকচার এরা বসতে পারে। অর্থাৎ শ্যাল বি বা উইল বি যে শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসবে সেটা না। এই যে হি উইল বি আ ডক্টর বা হি উইল বি ইন ঢাকা, এটা কি কোনো কন্টিনিউয়াস না, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইলটা অক্সিলারি, বিটা মেইন ভার্ব। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই অ্যামিজা রজারকে আমাদের মানে মেইন ভার্ব হিসেবে নিতে হবে, এদের একটা নাম আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এরা অক্সিলারি বা হেল্পিং কখন হবে, যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করবে। অক্সিলারি কখন হবে, যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করবে। জাস্ট এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, আমি যেটা বলছি একটু বোঝেন, একটু নেওয়ার চেষ্টা করেন। আবারও বলছি, হি ইজ আ ডক্টর, এটা কোনো কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়াজ আ ডক্টর, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ইজ বিং আ ডক্টর, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন আ ডক্টর, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস না, কোনো প্যাসিভ না, এখানে এই বিনটাই মেইন ভার্ব। আগের বাক্যে বিইআইএন যেটাই মেইন ভার্ব, যার অর্থ হচ্ছে, বিনের অর্থ হয়েছে বা থেকেছে। হ্যাঁ, ইউ উইল বি আ ডক্টর, বি মানে হওয়া বা থাকা, উইল বি হবে বা থাকবে, ঢাকায় থাকবে, হি উইল বি ইন ঢাকা। তার মানে কি, তার মানে আমরা এইটা খুঁজে পাচ্ছি, এই যে সেন্টেন্স গুলো এখানে আপনি দেখছেন এখন, এগুলো কিন্তু কোনোটাই কন্টিনিউয়াস টেন্স না, ইনডিফিনিট টেন্স। এই যে সেন্টেন্স গুলো দেখেন, এই যে আই অ্যাম আ ডক্টর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমি একজন ডাক্তার, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স,
রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট। অর্থাৎ এখানে অ্যাম ইজ আর এগুলো মেইন ভার্ব। অর্থাৎ এই যে আই অ্যাম আ ডক্টর, আ টিচার, এগুলোকে অবজেক্ট বলা যায় না, এগুলোকে কি বলা হয় জানেন? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক। যে বাক্যগুলোতে এই অ্যাম ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসেবে বসে সেগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে কি? সাবজেক্টে যে ব্যক্তি বা বস্তু থাকবে, অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকবে। অর্থাৎ অবজেক্টে যে থাকবে সাবজেক্টেও সেই থাকবে, সাবজেক্টে যে থাকবে অবজেক্টেও তাকে নিয়েই কথা বলা হবে। এর ভিতরে এই ভার্বগুলো, অর্থাৎ এই যে অ্যাম ইজ আর ওয়াজ এর একটা লিঙ্ক ক্রিয়েট করে, একটা লিঙ্ক স্থাপন করে। এই জন্য এটাকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বও বলা হয়। লিঙ্ক মানে কি? একটা ব্রিজ। কিসের মধ্যে? সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে। যেমন মানে যে লোকটা আই সেই ডক্টর, যে লোকটা হি সেই টিচার, যে টিচার সেই হি, যারা দে তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে। এগুলোকে অবজেক্টও বলে না, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলে না। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্য গঠনের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু অবজেক্ট না। আমার কখনো অবজেক্ট হতে পারে, আহ কখনো অবজেক্ট হতে পারে, একটা মিনিট, কখনো অ্যাডভার্বিয়াল হতে পারে, কখনো কমপ্লিমেন্ট হতে পারে। আর কমপ্লিমেন্টটা মেইনলি কখন হয়? যখন একটা সেন্টেন্স বা বাক্যে, যখন একটা সেন্টেন্স বা বাক্যে এই অ্যাম ইজ আর ওয়াজ আর এরা নিজেরাই মেইন ভার্ব হিসাবে বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে থাকে। সো এই বিষয়গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এগুলোকে আবারও বলছি কমপ্লিমেন্ট সেন্টেন্স বলে। অ্যাম ইজ আর আছে বলে এগুলো কোনো কন্টিনিউয়াস না, এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে ইন দিস ওয়ে আমি যদি বলি যে এই অ্যামিজ আর কন্টিনিউয়াস টেন্স হিসাবে মানে অক্সিলারি ভার্ব হিসেবে কখন বসতে পারে? যখন এরা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে। যেমন হি ইজ প্লেইং ফুটবল, এখানে প্লে মানে খেলা, প্লেইং সে ফুটবল খেলছে। এই প্লেইং কথাটাই অর্থ দিচ্ছে, ইজ কিন্তু কোনো অর্থ দিচ্ছে না। অর্থাৎ আরেকবার একটা কথা বোঝেন, অ্যাম ইজ আর অজয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এই ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে এরা বাক্যে অর্থ দিতে পারে। অ্যাম ইজ আর এর মানে যেমন বলছি হওয়া বা থাকা, ওয়াজ আর মানে হয়েছিল বা থেকেছিল, ডু ডাজ ডিড মানে করা, করেছিল, হ্যাভ হ্যাজ হ্যাড আছে, ছিল। এই অর্থগুলো মেইন ভার্ব হিসেবে যদি এরা বসে তখন দেয়। অক্সিলারি ভার্ব হিসেবে বসলে এই অর্থগুলো কখনোই দিতে পারে না। হি ইজ প্লেইং ফুটবল, এখানে ইজের কোনো অর্থ নেই, এটা জাস্ট স্ট্রাকচার মেনটেন করছে। প্লে মানে খেলা, ওইটাই অর্থ দিচ্ছে অ্যাজ আ মেইন ভার্ব, যে সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং পিকচার, তারা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। এখানে অ্যামিজারের কোনো বাংলা অর্থ নেই, কিন্তু অ্যামিজার যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন এরা অর্থ দেয়। তো এখানে অ্যামিজারটার কাজ কি? মেইনলি সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করা। অর্থাৎ এই বাক্যগুলোকে আপনি যদি নেগেটিভ করতে চান বা ইন্ট্রোগেটিভ করতে চান, কিভাবে করবেন? যেমন ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, অর্থাৎ আগে অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট তারপর মেইন ভার্বের সাথে যেটা আইএনজি। সো আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আরন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? আরন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না বা খাইতেছো না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরেন্ট দে প্লেইং ফুটবল, আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? তারা কি ফুটবল খেলছে না? আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? এইবার দেখেন, এই যে অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয় এটা আমি আগেও দেখিয়েছিলাম। তার আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন তাহলে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি হয়। ইনফরমেটিভ মানে কি? দেখেন আমি যদি জাস্ট এতটুকু বলি, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে, ইউ ক্যান সে ইয়েস অর নো। এখন আমি যদি বলি ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে, অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বের আগে আপনার একটা ডাবল ইউএস ওয়ার্ড ইউজ করতে হবে। এটা সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইউএস ওয়ার্ড প্রয়োজন আপনি সেটা বসাবেন। সো ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। সো এইভাবে জাস্ট আপনাকে আপনার সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইংলিশ ওয়ার্ড লাগবে এই অক্সিলারি ভার্বের আগে যদি আপনি ইউজ করেন তাহলে
ইনফরমেটিভ কোশ্চেন তৈরি হবে। ইনফরমেটিভ মানে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। এবার দেখেন, একটা সেন্টেন্সকে আমরা কতগুলো ওয়েতে ট্রান্সফর্ম করতে পারি, এই ট্রান্সফরমেশনটা শিখতে হবে। অনেকে মনে করতে পারেন এটা তো আমি পারি, আমি জানি, আমি বুঝি, বাট বুঝলে হবে না, এটা ঠোঁটস্থ রাখতে হবে, অর্থাৎ ঠোঁটের উপর রাখতে হবে। অর্থাৎ বাংলায় কোনো কিছু ভাবলে আপনি যেন সেটা ইনস্ট্যান্টলি বলতে পারেন, তার জন্য এই ট্রান্সফরমেশন গুলো প্র্যাকটিস করতে হয়। যেমন আমি যদি এখন আপনাকে একটা কোশ্চেন বলি, আপনি কিন্তু টেন্স জানেন, কিন্তু আমি একটা সেন্টেন্স যদি আপনাকে জিজ্ঞাসা করি যে তুমি গতকাল কেন গাড়ি চালাওনি, বলেন তো ইংলিশ কি? বা তুমি গতকাল কেন বাজারে যাওনি, ইংলিশ কি? আপনি ইনস্ট্যান্টলি কথাটা বলতে পারছেন না, আপনাকে ভাবতে হচ্ছে। কেন? কারণ এটা ডাবল বেস ওয়ার্ড যুক্ত একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তুমি গতকাল কেন স্কুলে যাওনি? হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কেন বাজারে যাওনি? হোয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? তুমি কেন গাড়ি চালাওনি? হোয়াই ডিডেন্ট ইউ ড্রাইভ দ্য কার ইয়েস্টারডে? তুমি কোথায় গিয়েছিলে, তাহলে হোয়ার ডিড ইউ গো? তুমি কেন যাওনি? হোয়াই ডিডেন্ট ইউ গো? তুমি তুমি কিভাবে গিয়েছিলে? হাউ ডিড ইউ গো? তুমি কোথায় যাওনি? ওয়ার ডিডেন্ট ইউ গো? সো এই যে কথাগুলো আমি বাংলা যেটাই বলছি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতেছি, এইটা শিখতে হবে। অর্থাৎ এই যে টেন্স আমরা শিখি, স্ট্রাকচার আমরা শিখি, এইটা শিখলে হবে না, আমাদের এই ট্রান্সফরমেশন গুলো প্র্যাকটিস করতে হবে। এটা যদি একবার ভালোভাবে প্র্যাকটিস করা থাকে, তাহলে যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি ইংলিশে বলা যায়। ফ্লুয়েন্সিটা মূলত এখান থেকে আসে। আর ফ্লুয়েন্সিটা আমরা গ্যাদার করতে পারি না, অর্জন করতে পারি না, জাস্ট এই জায়গাগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে? ইজ হি ড্রাইভিং আ কার? ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? সে কি গাড়ি চালাইতেছে না? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন একটা গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন একটা গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটা গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে? ওই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না? এই বিষয়গুলো আপনাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে, আপনাদেরকে একটু মেমোরাইজ করতে হবে। এরকম আরো নতুন সেন্টেন্স দেখলে বা এরকম সেন্টেন্স থাকলে আপনাকে সেগুলোকে ট্রান্সফর্ম করতে হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেম ওয়েতে আপনার প্রেজেন্ট টেন্সে যেমন অ্যামিজার থাকছে, তো অ্যামিজার কিন্তু কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, বাংলা অর্থ হওয়া বা থাকা। এক্সটেনশনে যদি পার্সন বসে তাহলে হওয়া, প্লেস বসলে থাকা। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বসে, যখন কন্টিনিউয়াস টেন্সে বসে সেটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, তখন কোনো অর্থ দেয় না, অর্থটা মূলত মেইন ভার্ব দেয়, যেটা তার পরে বসে, ভার্ব ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের কাজটা হচ্ছে মূলত সেন্টেন্সকে নেগেটিভ করা বা ইন্ট্রোগেটিভ করা। আর তার আগে ডাবল ইউএস ওয়ার্ড বসালে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। কেউ কি কথাগুলো বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে? জি শুনতে ভাই, পাচ্ছেন? বুঝতে পেরেছেন। আমি আরো বলবো, আমাকে আগে একটু আলোচনাগুলো শেষ করতে দিন, আমি আরো সুন্দর করে সবকিছু বুঝাই দিব। একটু সময় দেন। এবার দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। অর্থাৎ অজয়ের থাকলে আমরা মনে করি হয়তো সেটা কন্টিনিউয়াস, বাট কন্টিনিউয়াস না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে অজয়ের হয়। কখন? যখন মেইন ভার্ব হিসেবে বসে। অজয়ের কিন্তু এখানে মেইন ভার্ব। আমরা অনেকেই মনে করি পাস্ট টেন্স মানেই অজয়ের ব্যবহার করতে হবে। অজয়ের পাস্ট ইনডিফিনিট টেন্সে বলবে মেইন ভার্ব হিসাবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্সটা মূলত সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম V2। মেইন ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, জাস্ট ওয়েট, একটু দেখেন। ওকে, সো যে কথাগুলো বলছিলাম দেখেন, হি ওয়াজ আ গুড বয়, সে একটা ভালো
ছেলে ছিল। আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ ওয়ার এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দে ওয়ার রং, হি ওয়াজ ইল, শি ওয়াজ এট হোম, রুমা ওয়াজ আ টিউটার। এই যে সেন্টেন্সগুলো দেখছেন, এই সবগুলো সেন্টেন্সই আমার কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, অর্থাৎ এই ওয়াজটাই এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে। সো এই বিষয়গুলো আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে ভালোভাবে। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন, ভালোভাবে কাভার করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে হলে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। এখন দেখেন ফিউচার টেন্সটা কিভাবে হয়। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের বিটা এখানে মেইন ভার্ব হিসাবে বসতে পারে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি যেটা থাকে, ওইটা শ্যাল বি বা উইল বি যেটা থাকে ওইটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, ওর পরে একটা মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, সেইটাই মূলত অর্থ দেয়। আমি আপনাদেরকে বলছি, জাস্ট একটু সময় দেন, আমি সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, সো এখানে দেখেন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে দেখেন, আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি ফুটবলার, তুমি ফুটবলার হবে। ও ইউ উইল বি এ টিচার, তুমি শিক্ষক হবে। সেখানে ওই বিটা মেইন ভার্ব, যখন আপনি এগুলোকে নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন, এই জায়গাটায় কিছু বিষয় একটু বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন, আই ওন্ট বি এ ডক্টর, অর্থাৎ উইল নট কে কন্ট্রাস্ট বা সংক্ষেপে ওন্ট বলা হয়, যে আই ওন্ট বি এ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি এ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি এ ফুটবলার, তারা ফুটবলার হবে না। এটা এখানে বসতেছে। বা যখন আপনি ইন্টারোগেটিভ করতেছেন, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে। অর্থাৎ এইখানে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু এখানে কিন্তু মূলত আমাদের আহ কি বলবো, বিটা মেইন ভার্ব, এই জন্য বিটা সাবজেক্টের পরে থাকবে এবং জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। অর্থাৎ উইল যেটা, এটা এইটা আমার হচ্ছে অক্সিলারি ভার্ব, সেটা আমার আগে আসবে। এই জায়গাটা একটু বুঝতে হবে। এখন দেখেন, একটা বিষয় একটু বোঝেন, যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করছেন, ওন্ট হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না। ওন্ট হি বি আর ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না। ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না। ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না। হ্যাঁ, ওন্ট ইউ বি, এটা কি আছে, আর টিচার, অর্থাৎ তুমি কি একজন শিক্ষক হবে না। তো এইভাবে এই সেন্সটা এখানে কাজ করে। অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো দেখছেন, এগুলো কিন্তু সবই ফিউচার ইনডিফিনিট টেন্স ছিল। কোন টেন্স, আমি আবারও বলছি, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন দেখেন আরেকটা বিষয় একটু বোঝেন, যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তখন এই উইল বি বা শ্যাল বি যেটাই বলেন না কেন, উইল বি এর ব্যবহার করবেন। সব জায়গায় উইল ব্যবহার করলে কনফিউশন থাকে না, কিন্তু শ্যালকে সব পার্সনের সঙ্গে ইউজ করা যায় না। সাবজেক্ট আই বা উই হলে শ্যাল ব্যবহার করা যায়, অন্য কোনো পার্সনের সঙ্গে শ্যালের ব্যবহারটা হয় না, হি সি দে ইট। কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন যে কোনো পার্সনের সাথেই উইলের ব্যবহারটা কিন্তু করা যায়। তো এখন দেখেন এইখানে কি হচ্ছে, শ্যাল বা উইল বি এর পরে আরেকটা ভার্ব, তার সাথে আইএনজি। অর্থাৎ এই জায়গাটাতে ওই যে উইল বি ওর কোনো অ্যাকচুয়াল মিনিং দিবে না। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্সটা কেমন, যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে, যেতে থাকবে, হতে থাকবে,
এই ধরনের একটা সেন্স দেয়। যেমন দেখেন, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। ইউ উইল বি ড্রাইভিং এ কার, সেই গাড়িটা চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজটা করতে থাকবে, তুমি কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। করিম ঢাকা যেতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা। অর্থাৎ ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে, কোনো একটা কাজ হতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, সবসময় একটা জিনিস ফোকাস রাখবেন, এই যে উইল বি, এটা একসাথে আগে আসবে না, বিশেষ করে ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে। অর্থাৎ জাস্ট উইলটাই আগে আসবে, বিটা সাবজেক্টের পরে থাকবে। দেখেন, নেগেটিভ, আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। রুমা কি ছবি আঁকতে থাকবে। ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না। ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না। ওন্ট দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না। ওন্ট দে বি ড্রাইভিং প্লেইং ফুটবল, হ্যাঁ। তো এইভাবে এই সেন্সটা হয়ে থাকে। এবার দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে এই যেটা বললাম, এই বিটা আগে বসে না। এখন মেইন যে কথাটা আপনাকে আমি বলতে চাচ্ছি, আমি আরেকটু সামনে আসি, দেখেন, আমি আরেকটু সামনে আসি, একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হয়। এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে ডু ভার্বের ব্যবহার, একটু বোঝেন। এই যে ডু ডাজ ডিড, এই ডু এর মানেটা কি, একটু এই জায়গাটা বোঝেন। ডু এর মানে আমরা জানি করা, হ্যাঁ, ডু এর বাংলা অর্থটা কি, করা। কিন্তু এইখানে কি বলছে দেখেন, আমরা জানি এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্সের ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে থাকে। ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্ট্রোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বাক্যে বসে থাকে। এই যে ডু ডাজ ডিড নিয়ে আমাদের ভিতরে কনফিউশন তৈরি হয়। কনফিউশনটা কেমন, আমি জানি যে ডু মানে করা, যেমন এরও ফর্ম আছে, ডু ডিড ডান। আই ডু মাই ওয়ার্ক, বাংলা অর্থ কি, আমি আমার কাজ করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন দেখেন, আমি যদি বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই যে বাক্যটা আমি লিখলাম, যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো। এই বাক্যটার বাংলা অর্থ কিন্তু যে তুমি কি ইংরেজি শেখো, এটাই তো। ডু ইউ লার্ন ইংলিশ মানে কি, তুমি কি ইংরেজি শেখো। তাহলে দেখেন, ডু মানে আমরা জানি করা, কিন্তু এই বাক্যটা যখন আমি লিখছি, এই বাক্যের ভিতর কোথাও ডু এর অর্থ প্রকাশ করছি, করা করা, এই অর্থটা কোথাও প্রকাশ করছি, করছি না কিন্তু। কেন করছি না, কারণ এই ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, হেল্পিং ভার্ব হিসেবে বসছে। এখানে লার্নটা মেইন ভার্ব, লার্ন মানে শেখা, ওইটারই অর্থ দিচ্ছে। ডুটা জাস্ট প্রশ্ন করার জন্য এখানে ব্যবহৃত হচ্ছে। তার মানে এই বিষয়টা আমাকে বুঝতে হবে যে ডু মানে যে করা, এই করা অর্থটা তখন দিবে যখন এই ভার্বটা মেইন ভার্ব হিসেবে একটা বাক্যে ব্যবহৃত হবে, মেইন ভার্ব হিসেবে একটা বাক্যে বসবে। এই সেন্সটা কেমন, দেখেন কি বলছে। এই যে ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। এই জিনিসটা মূলত কি, দেখেন, ডু মানে করা, করা অর্থটা কখন দিবে, যখন মেইন ভার্ব হিসেবে বসবে। তো মেইন ভার্ব হিসেবে এটা যে কোনো জায়গায় যে কোনো টেন্সের স্ট্রাকচারে কিন্তু বসতে পারে, এটা মনে রাখবেন। মেইন ভার্ব হিসেবে যে কোনো জায়গায় যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে, কিন্তু এই ডু ভার্বের সবচেয়ে মেইন যে ব্যবহার, সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে। এখন এইটা কি বা কেমন বা কেন বসে, জিনিসটা আমি একটু খুলে বলি। সেটা হচ্ছে, যারা টেন্সের ক্লাস করছিলেন, আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতরে 10টাতেই কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আছে বা থাকে। আবারও বলছি, 12টা ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা, এর ভিতর 10টাতেই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে। মানে, মানেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে বাকি সবগুলো টেন্সের স্ট্রাকচারে মেইন সেন্টেন্স বা যেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেখানে অক্সিলারি ভার্ব আছে। মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেখানে অক্সিলারি ভার্ব আছে। কেন বারবার বলছি এই অক্সিলারি ভার্বের কথা, আমাদের নিয়ম হচ্ছে
যে কোনো সেন্টেন্সকে আপনি যখন নেগেটিভ করতে যাবেন, এই অক্সিলারি ভার্বের সাথে নট বসায় সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়। আপনি যখন ইন্ট্রোগেটিভ করতে যাবেন, এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে এনে ইন্ট্রোগেটিভ করতে হয়। কিন্তু দুইটা টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন আমার বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য এই ডু ডাজ ডিড এর ব্যবহার হয়। বিষয়টা কেমন, এই সেন্টেন্সগুলোর দিকে আপনি যদি একটু ফোকাস করেন, হিয়ার ইউ ক্যান সি। দেখেন, আই অ্যাম ইটিং রাইস, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যখন এটাকে নেগেটিভ করছেন, জাস্ট এইভাবেই করতে পারছেন যে আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। কি কি বলতে পারছেন? যে আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না, আমি ভাত খাচ্ছি না। দেখেন, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ আর নট ড্রাইভিং এ কার, তুমি গাড়ি চালাচ্ছ না বা চালাইতেছো না। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ করেনি। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আই হ্যাভ নট ইটেন মাই ডিনার। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। দে ওয়ার প্লেইং ফুটবল, they were not playing football. Very easy to make negative or interrogative sentences. Just you have to focus on the auxiliary verb. I was singing a song, I was not singing a song. He had gone to Kolkata, he had not gone to Kolkata. He will play football, he won't play football. Or you can say he will not play football. I will go to the market, I won't go to the market. He will be driving a car, he won't be driving a car. They will be drawing a picture, they won't be drawing a picture. When you are going to make interrogative sentences, you have to put the auxiliary verb before the subject. Before the subject, you have to put auxiliary verb. I'm eating rice. Am I eating rice? আমি কি ভাত খাচ্ছি? He is playing football. Is he playing football? সে কি ফুটবল খেলছে? They are watching TV. Are they watching TV? তারা কি টিভি দেখছে? You are driving a car. Are you driving a car? তুমি কি গাড়ি চালাচ্ছ? রহিম has completed his work. রহিম তার কাজ সম্পন্ন করেছে। Has রহিম completed his work? রহিম কি তার কাজ করেছে? I have eaten my dinner. Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? They were playing football. Were they playing football? I was singing a song. Was I singing a song? He had gone to Kolkata. Had he gone to Kolkata? He will play football. Will he play football? I will go to the market. Will I go to the market? Very simple, right? বাট আপনি এই সেন্টেন্স গুলো কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন? আই প্লে ফুটবল, আই প্লে নট ফুটবল বলবেন? মেইন ভার্বের সাথে নট বসানো যায়? হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, they go to school, he writes a letter, he discussed the matter, I spoke in English। কিভাবে এগুলো করবেন? সো এইগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, এগুলো কি প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্টের পরেই মেইন ভার্ব আছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম, এখানে কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব নেই। এই জন্য এগুলো করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজের ব্যবহার হয়, অর্থাৎ মেইনলি ডু বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি ইট। আমার কিন্তু আরেকটা নিয়ম আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, ডু এর পরিবর্তে ডাজের ব্যবহার করতে হবে, অর্থাৎ ওই যে এস বা ইয়েস সেটা ডু ভার্বের সাথে চলে আসবে। আর যখন ডাজ হবে, তখন মেইন ভার্বটা বেস ফর্ম বা রুট ফর্মে চলে আসবে। আর পাস্ট টেন্সে যে টেন্স, যে পার্সনই হোক না কেন, ডিড বসবে। আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। দে ড্র পিকচার, দে কিন্তু থার্ড পার্সন বাট প্লুরাল, এই জন্য দে ডু নট ড্র পিকচার। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আই ডোন্ট সিং আ সং। এইভাবেই সেন্টেন্স গুলো হয়। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে কিন্তু এস বসে। আর নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডাজের ব্যবহার হয়। আর যখন ডাজ বসবে, মেইন ভার্বের সাথে এস বা ইয়েস থাকে না। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে একটা গান গায়। শি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র পিকচার, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, এটার একটা লাল রং আছে। ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এটা লাল রং নেই। এইটা কেন হলো কেউ বলতে পারেন? হ্যাজ আ রেড কালার, এরপর আবার ডাজেন্ট হ্যাভ আছে, এর কারণটা কি? করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। এটা নিয়ে আমি আলোচনা করবো, একটু ওয়েট করেন। আচ্ছা, এরপর আপনার পাস্ট টেন্সে কি হচ্ছে দেখেন। পাস্ট টেন্সের ক্ষেত্রে
সাবজেক্টের পর V2 মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যখন আপনি নেগেটিভ করবেন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্মে চলে আসবে ভার্বটা, কারণ ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করছেন, ওই ডিড বসানো মানে অলরেডি একটা পাস্ট ফর্মের ভার্বকে বসিয়ে দিচ্ছেন, তখন মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, দেখেন MEET, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট। আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই আই ডিডেন্ট মিট হিম, আমি তার সাথে দেখা করিনি বা সাক্ষাৎ করিনি। ডিড আই মিট হিম, আমি কি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি এঁকেছিল? আই ডিড হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি এঁকেছিল? দেখেন আরো কিভাবে ভাঙা যায়। ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি? এই যে ট্রান্সফর্ম করাটা, একটা সেন্টেন্সকে কতগুলো ওয়েতে আমরা ট্রান্সফর্ম করতে পারি। ওয়াই ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় একটা ছবি এঁকেছিল। ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল। ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে। ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। ওয়াই ডিডেন্ট দ্য ড্রাইভার কার, তারা কেন গাড়ি চালায়নি। তো এইভাবে এই সেন্টেন্স গুলো কমপ্লিট হয়ে থাকে। সো এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, অর্থাৎ একটা পার্টিকুলার সেন্টেন্সকে কতগুলো ওয়েতে কত ভাবে ট্রান্সফর্ম করা যায় বা ভাঙা যায়। এখন ওই যে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, ওইটা একটু আপনাদেরকে বলি। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন আমি এখান থেকে কিছু ভার্বের ফর্ম বাদ দিয়ে দিই। এখন মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স লিখবো যে তার একটা গাড়ি ছিল। হি হ্যাড আ কার। এই বাক্যটা আমি নেগেটিভ করব কিভাবে? অথবা আমি যদি এরকম একটা বাক্য লিখি যে হি হ্যাজ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তার একটা গাড়ি আছে। এই বাক্যটাকে আমি নেগেটিভ করব কিভাবে? বলেন তো আপনারা, এই দুইটা বাক্যকে কিভাবে নেগেটিভ করতে পারি? He does not have a car. He doesn't have a car. আর পরেরটা, He did not have a car. অর্থাৎ আমি যখন এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করছি বা ইন্ট্রোগেটিভ করছি, বোঝার চেষ্টা করেন। সেক্ষেত্রে আমি আমরা অনেকেই বলি হি হ্যাজ নট এ কার, হি হ্যাজ নট আ কার, কিন্তু আমরা এটা বলবো না, এটা ভুল। বা হি হ্যাড এ কার, আমরা বলি হি হ্যাড নট আ কার। এটা কেন বলবো না? কারণ এই যে হ্যাজ বা হ্যাড, এখানে কিন্তু মেইন ভার্ব, এই ছাড়া কি আর কোনো ভার্ব আছে? না। অর্থাৎ এখানে হ্যাজ আছে বলে এটা কি কোনো পারফেক্ট টেন্স? না। এখানে হ্যাড আছে বলে এটা কি কোনো পাস্ট পারফেক্ট টেন্স? না। এগুলো কি? দেখেন হি, আমি যদি বলি সে স্কুলে যায়, কথাটা বোঝেন, সে স্কুলে যায়, আমার ইংলিশ কি? হি গোস টু স্কুল, এরকম বসাই না? এখানে গোস কেন বসাচ্ছি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সো গো এই ভার্বের সাথে এস বাই ইয়েস বসবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এস বাই ইয়েস মানে কি? মানে হচ্ছে ভার্বের থার্ড পারসন ফর্ম বলবে। এই যে গো মানে যাওয়া, এর থার্ড পারসন ফর্ম কি? গোজ।
V5 কি গোজ, এটা কখন বসে? কখন বসে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে হি গোজ টু স্কুল, আপনি যখন এটা নেগেটিভ করছেন, আপনি কিরকম বসাচ্ছেন? হি গোজ নট টু স্কুল, গোজ নট আমরা বসাই না, আমরা কি বসাই? আমি এরকম বসাচ্ছি যে হি ডাজেন্ট, ডাজ নট গো টু স্কুল। এটা নেগেটিভটা এরকম না, হি ডাজেন্ট গো টু স্কুল, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেগেটিভ করতে গেলে আমার ডাজ এর ব্যবহার করতে হবে। এই দেখেন, এই যে ডাজ, ডু, ডিড, ডান, এই যে ডাজ, ডাজ যে স্থানে আছে গোজও সেই স্থানে আছে না, অর্থাৎ V5 ফর্ম, এটা ডাজও V5, গোজও V5। তো যখন আমি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে গোজ বসাচ্ছি, নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ বসাচ্ছি, ডাজ বসালে আর গোজ থাকবে না, কারণ পরপর দুটো থার্ড পারসন ফর্ম থাকে না। তখন আমার মেইন ভার্বটা এই গোতে চলে আসতেছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চলে আসতেছে। হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। এবার একটা কথা বলছেন, হি হ্যাজ এ কার। এখন এখানে আমি হ্যাজটা কেন লিখলাম? আমি জানি হ্যাভ মানে আছে, হ্যাভের থার্ড পারসন ফর্ম আমার হিসাবে কিন্তু এরকম হওয়ার কথা যে হ্যাভস, এই সে ভি এস, যেমন গো থেকে গো, সি থেকে সিস, নো থেকে নোজ, তাই না? ড্রাইভ থেকে ড্রাইভস, ইট থেকে ইটস, ড্র থেকে ড্রস। তো এখানে হ্যাভস হবে, কিন্তু এটা না। এই জিনিসটা আমাকে বুঝতে হবে, হ্যাবের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, অর্থাৎ এই হ্যাজটা এখানে মেইন ভার্ব। হি হ্যাজ আ কার, আপনি তো হি গোজ নট টু স্কুল দেন, তাহলে হ্যাজ নট কেন দিবেন? হি হ্যাজ আ কার, আর একটা গাড়ি আছে। আর যখন আপনি এটা নেগেটিভ করবেন, তাহলে হি, যেহেতু হ্যাজ কি থার্ড পারসন ফর্ম, নেগেটিভ করতে গেলে আমার ডাজের ব্যবহার করতে হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি ডাজেন্ট, ডাজ নট। আর যখন আপনি ডাজ বসাচ্ছেন, তখন আবার এই হ্যাজ আর থাকবে না। কারণ কি? এই ডাজ বসালে কি গোস্টার ছিল? গোস্টার কোথায় গেছিল? গো হয়ে গেছিল, প্রেজেন্ট ফর্মে চলে আসছিল, অর্থাৎ ডাজটাও থার্ড পারসন ফর্ম, হ্যাজটাও থার্ড পারসন ফর্ম। এই জন্য ডাজ বসালে ওই হ্যাজটা হয়ে যাবে হ্যাভ। মানে হ্যাজের প্রেজেন্ট ফর্ম কি? এই যে হ্যাজ, এই যে ভার্বটা, এটার প্রেজেন্ট ফর্ম তো আমার হ্যাভ। তাহলে আমার কি হবে? যে হি ডাজেন্ট হ্যাভ, হি ডাজেন্ট হ্যাভ আ কার। বাংলা অর্থ কি? তার গাড়ি নেই। হি হ্যাজ আ কার, তার গাড়ি আছে। হি ডাজেন্ট হ্যাভ আ কার, ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখেন, হি হ্যাড আ কার, এই যে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তার একটা গাড়ি ছিল, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনি যখন নেগেটিভ করছেন, আপনি এভাবে করতে পারবেন না। যেমন আমি যদি বলি যে হি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল বাংলা অর্থ কি? সে স্কুলে গিয়েছিল। আপনি কি ওয়েন্ট নট টু স্কুল বলবেন নেগেটিভ করার ক্ষেত্রে? না, আপনি কি বলবেন? হি ডিডেন্ট। এখন এই ডিডটাও পাস্ট ফর্ম, ওয়েন্টও পাস্ট ফর্ম, মানে V2। যেমন দেখেন, এই যে গোজ এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। গোজ এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। তো যখন নেগেটিভ করে যখন ডিড বসাচ্ছেন, তখন আর এই ওয়েন্ট থাকে না, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসে না, তখন এটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, গো হয়ে যায়। অর্থাৎ হি ওয়েন্ট টু স্কুল, এটা যখন আপনি নেগেটিভ করছেন, হি ডিডেন্ট গো টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল, সেই স্কুলে যায়নি। তাহলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। হ্যাডটা কি? হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। যখন আপনি এটা নেগেটিভ করছেন, আপনি এখানে ডিডের ব্যবহার করতে হবে, হি ডিডেন্ট। আর যখন ডিড ব্যবহার করছেন, তখন আর হ্যাড থাকবে না। ডিড ব্যবহার করলে ওয়েন্ট ছিল না, ওয়েন্ট কিন্তু গো হয়ে গেছিল। তাহলে এই ডিড ব্যবহার করলে হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে চলে আসবে, কারণ ডিডও পাস্ট ফর্ম, হ্যাডও পাস্ট ফর্ম, পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসতে পারে না। ডিড ডিড বসলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। সো হি ডিডেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি ছিল। হি হ্যাড আ কার, তার গাড়ি ছিল না। হি ডিডেন্ট হ্যাভ আ কার, হি ডিডেন্ট হ্যাভ আ কার। এখন দেখেন, এখানে ডাজেন্ট হ্যাভ, এখানে ডিডেন্ট হ্যাভ বসাচ্ছি। তাহলে এই যে হ্যাজ নট, হ্যাড নট কখন বসাতে পারি? হ্যাজ নট বা হ্যাড নট তখন বসানো যায়, যখন ওই হ্যাজ বা হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসে। যেমন আমি যদি বলি হি হ্যাজ প্লেইড ক্রিকেট, এর বাংলা অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলেছে। অর্থাৎ এইখানে আগের বাক্যগুলোতে আমরা জানি হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। এইখানে কিন্তু ওই হ্যাজ বা হ্যাড কোনো অর্থ দেয় না, কোনো মানে দেয় না, জাস্ট স্ট্রাকচার মেনটেন করে। হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। এখানে প্লে শব্দটা মেইন ভার্ব, এর সাথে ইডি আছে, জাস্ট এইটাই অর্থ প্রকাশ করে। আপনি এটা নেগেটিভ করেন, আপনাকে এরকম লিখতে হবে যে হি হ্যাজ নট, হি হ্যাজ নট প্লেড। এখানে ভার্বের ফর্মেরও কোনো চেঞ্জ হবে না, হি হ্যাজ নট প্লেড ক্রিকেট। এখানে আমাদের ভার্বের ফর্মেরও কোনো চেঞ্জ হবে না। হি হ্যাড প্লেড ক্রিকেট, হি হ্যাড নট প্লেড ক্রিকেট। অর্থাৎ আমাকে বুঝতে হবে, যদি এক্সট্রা একটা মেইন ভার্ব থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে এই হ্যাজটা আমার অক্সিলারি, তাহলে এর সাথে আমি নট বসাতে পারি। বা সে কি ক্রিকেট খেলেছে, জাস্ট এটা সাবজেক্টের আগে আনতে পারি, হ্যাজ হি প্লেড ক্রিকেট। কিন্তু এটা যখন একাই বসবে সেন্টেন্সে, হি হ্যাজ আ কার, এখানে অন্য আর কোনো ভার্ব আছে না, তাহলে এটাই মেইন ভার্ব। তো এটা বুঝতে হবে যে আমি
যার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, কখন মেইন ভার্ব হিসেবে বসছে। যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে ওই ভার্বগুলোর কোনো অর্থ দেয় না, দ্যার ইজ নো মিনিং। আর ওই ভার্বগুলোর সাথেই নট বসালে বাক্য নেগেটিভ হয়, ওটা সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ হয়। আর যখন এই ভার্বগুলো নিজেরাই মেইন ভার্ব হিসেবে বসে তখন এটা অর্থ দেয়। হ্যাভ হ্যাজ হ্যাড মানে আছে, ডু ডাজ ডিড মানে করা, অ্যাম ইজ আর ওয়াজ এর মানে হওয়া বা থাকা অর্থ দেয়। তখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে জাস্ট সঠিকভাবে করতে হবে সেন্স বুঝে। এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের ফাংশন গুলো আপনাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে। কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। এটা দারুণ হয়েছে। মানে এগুলো কিন্তু খুবই বেসিক থিংস, বাট এই জায়গাগুলো সম্পর্কে কনসেপ্ট না থাকার কারণে আমরা বারবার ভুল করি, সেন্টেন্স তৈরি করতে গেলে কনফিউশন ফেস করি। এগুলো কেউ দেখায় না, এগুলো মনেই করে না যেটা পড়ানোর দরকার আছে, কিন্তু এই ভিতরে আসতে হবে। এগুলো এই ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা প্রাণ, ভিত্তি যেটাকে বলা যায়। এটা জানতে পারলে কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলা যায়। জিনিসটা খুবই বেসিক, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না, এটা নিয়ে চর্চা করেনি, কোনোদিন দেখেনি, দেখার প্রয়োজন মনে করেনি। না দেখার কারণেই আমরা দুর্বল থেকে যাই এবং আমরা নিজেরাও জানি না যে কিসের জন্য আমরা এত দুর্বল ইংলিশ। তাহলে এই যে কনসেপ্টটা দিলাম, সব কথার মেইন কথা কি আমি একটু বলি এক লাইনে। সারমর্মটা হচ্ছে এই যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, তাই না? এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে দেখলে আমাদের ব্রেনে এরকম একটা চিন্তা চলে আসে, এটা অক্সিলারি ভার্ব, এটা হেল্পিং ভার্ব। তার মানে কি, অ্যাম ইজ আর, ওয়াজ আর প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে, বা ডু ডাজ ডিড ইনডিফিনিট টেন্সে বসে, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ প্রয়োজন। কিন্তু কনসেপ্টটা এরকম না। আমি কি বলছি, যে অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের মতো এই অ্যামিজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ আর, ডু ডাজ ডিডও তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বাক্যে বসতে পারে। অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের যেমন পাঁচটা ফর্ম আছে, এদেরও পাঁচটা ফর্ম আছে, এদেরও অর্থ আছে, এবং এরা মেইন ভার্ব হিসাবে তাদের নিজস্ব অর্থ অনুযায়ী বাক্য গঠন করতে পারে। তো অ্যামিজ আর থাকলেই যে সেটাকে আমি কন্টিনিউয়াস বলবো, হ্যাভ হ্যাজ আর থাকলেই যে বলবো এটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, এরকম না। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে পারে, কন্টিনিউয়াসে হতে পারে। হ্যাবের ব্যবহার আমি যদি বলি হি ইজ হ্যাভিং আ কাপ অফ টি, এর বাংলা তো সে এক কাপ চা খাচ্ছে, হ্যাবের মানে ওখানে খাওয়া বোঝাচ্ছে। হ্যাবের কন্টিনিউয়াস ফর্ম হ্যাভিং, অর্থাৎ হি ইজ ইটিং, হি ইজ টেকিং, হি ইজ গেটিং। এই ইটিং, টেকিং, গেটিং, এই যে ভার্ব, এই ভার্বগুলোর পরিবর্তে আপনি হ্যাভিং এর ব্যবহার করতে পারেন খাওয়া অর্থে। তাহলে এটা মেইন ভার্ব হিসেবে বসছে। তো এই ফাংশনগুলো আমাদের একটু বুঝতে হবে। কথা ক্লিয়ার, যে এই ভার্বগুলোকে আমরা সারা জীবন অক্সিলারি ভার্ব বলি, হেল্পিং ভার্ব বলি, বা সেই হিসাবে চিনে আসি, বাট না, এরা মেইন ভার্ব হিসেবে বসে। মেইনলি এরাই, এরা মেইন ভার্ব, অন্যান্য সব ভার্বের মতো। অক্সিলারি তখনই বলবো যখন অন্য একটা ভার্বের পূর্বে বসে। আর অক্সিলারি ভার্ব হিসেবে যখন এরা বসে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্স গুলোতে, তখন এই ভার্বগুলো কিন্তু কোনো অর্থ নেই। এই যে হ্যাভ হ্যাজ হ্যাড মানে আছে, ডু ডাজ ডিড মানে করা, অ্যাম ইজ আর, ওয়াজ আর মানে হওয়া বা থাকা, এই ধরনের কোনো অর্থ কিন্তু দিবেই না যখন এর অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বলবে। জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আর মেইন ভার্ব হিসেবে বসলে এরা অর্থ দেয়। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি স্যার। আপনারা নিজে আরেকবার একটু পড়েন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, রেকর্ডটা আমি দ্রুতই দিয়ে দিব, সমস্যা হবে না। আর এই পর্যন্ত যতগুলো ক্লাস নিলাম আমি পরপর ক্লাসগুলো সাজিয়ে দিব। আপনাদের যার যে জায়গাগুলোতে সমস্যা আছে সেই সমস্যাগুলো, প্রবলেমগুলো সলভ করে ফেলবেন। আমাদের এই যে আজকে যেটা নিলাম, এরপর আমি মডাল ভার্বের উপর একটা ক্লাস নিব, সেমি মডালের উপর একটা ক্লাস নিব, তারপর প্যাসিভ ভয়েসের উপর একটা ক্লাস নিব। তিনটা ক্লাস পরেই একদম প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা অ্যাক্সেস করব বা ঢুকবো। অর্থাৎ এই মাসের ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আবার আমি আপনাদেরকে বলে রাখি, মডাল, সেমি মডাল আর প্যাসিভ ভয়েসের উপর তিনটা ক্লাস নিয়ে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে যাবো। অর্থাৎ আপনাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস, রিডিং প্র্যাকটিস, এবং আপনাদের কাছ থেকে যে স্পিকিং টেস্টটা নেওয়া, এইটা আমি নিব। এবং এই ক্লাসগুলো আমি জুমের মাধ্যমে নিয়ে থাকি, ইন্টারাক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে। ইউ হ্যাভ টু কাম ইন ফ্রন্ট অফ ক্যামেরা, সেভাবে রেডি হয়ে আসতে হবে। এটা অন্যান্য ব্যাচের ক্লাসে আসে, আমি দেখাবো। তো সেইভাবে আমি নিয়ে থাকি। আহ এই জায়গাটায় আসতে গেলে আমার আর তিনটা ক্লাস করতে হবে। কি কি বললাম, এই যে যে জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি, আপনার কি মনে হয় না যেটা দরকার আছে আমি এটা বাদ দিয়ে যদি স্পিকিং করাই, আপনি হয়তো করতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একদম ক্লিয়ার যে কনসেপ্ট, সেটা আপনি পাবেন না। বুঝতে পারছেন আমি কি বললাম?
আমি আপনাকে এখনই জি স্প্লিট করে স্যার। দিতে পারি, কিন্তু ল্যাঙ্গুয়েজের যে ক্লিয়ার একটা কনসেপ্ট, এই কনসেপ্ট আপনি পাবেন না। এই কনসেপ্টটা নিতে গেলে আপনার আর কয়েকটা ক্লাস একটু অপেক্ষা করতে হবে। তারপর আমার ওইখানে আমি যেটা বলছিলাম, আর আপনাদের যাদের 1,000 টাকা দিয়ে আপনারা ক্লাস শুরু করছিলেন, বাকি 1,000 টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কোর্স ফি কমপ্লিট থাকলে আপনার পার্সোনাল সেশনে জয়েন হতে পারবেন। আমার ওয়ান টু ওয়ান সেশন থাকে, একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো এই ব্যাচের ক্লাসে, তত কোর্সে নিতে পারেন না, কারণ এখানে আমার লেকচার দিতে হয়। দেখেন কত ইনফরমেশন আপনাকে দিতে হচ্ছে। এখানে আপনি একটা কোশ্চেন করার সাথে সাথে কি হচ্ছে, আমি যে ফ্লোতে লেকচারটা দিয়ে যাচ্ছি ওইটা বাধাগ্রস্ত হয়, ওইটা পরে আর ওই ফ্লো ঠিক রেখে ওই ডিসকাশনটা চালিয়ে যাওয়া যায় না। তারপরে যতদূর পারি আপনাদের কথার উত্তর দিই, কিন্তু এই কোশ্চেন এবং অ্যান্সার যে পর্বটা, এটা আমি আলাদা পার্সোনাল সেশনের মাধ্যমে নিয়ে থাকি। অর্থাৎ এই পর্যন্ত যে ক্লাসগুলো আমি নিলাম, বা আরো দুটো তিনটে ক্লাস সামনে নিব, নেওয়ার পর আপনার সবগুলো ক্লাস আমি রেকর্ডেড ক্লাস আমি পর পর সিরিয়াল অনুযায়ী আমি আবার একসাথে করে সাজিয়ে দিব। আপনারা ক্লাসগুলো দেখবেন, সেখানে যার যে জায়গাগুলোতে সমস্যা থাকবে পয়েন্ট আউট করবেন, এবং আপনাদের যে অন টু অন সেশন বা কোশ্চেনের সেশন থাকবে, আপনারা জিজ্ঞাসা করবেন, উত্তর পেয়ে যাবেন। এইগুলো অনেকগুলো সেশন থাকে, এটা শনি, শুক্র শনি এবং মঙ্গলবার নিয়ে থাকি আমি, এই এই 3 দিন করে অন্যান্য ব্যাচের। এটা আপনাদেরও যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকবে এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে অ্যাক্সেস সেটা আপনারা পাবেন। তো যাদের বকেয়া আছে আপনারা এটা একটু দিয়ে দিন, তাহলে দ্রুত সেই ইয়েগুলো আপনারা পেয়ে যাবেন। আর যে কথাটা বললাম, সিরিয়াল মেনটেন করে আর 3টা ক্লাস আমি নিব, মডেলের উপর, সেমি মডেলের উপর আর প্যাসিভের উপর। নেওয়ার পর প্র্যাকটিক্যাল কমিউনিকেশন, কনভারসেশন, স্পিকিং এর ভিতরে আহ, আমরা মুভ করব, আমরা যাব, আমরা শিখব। কথা ক্লিয়ার করতে পারলাম? প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হবে, এই জায়গাগুলোতে আমরা যাব। জাস্ট 3টা ক্লাস করবেন, আর এই ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইলটা দেখবেন, আমি দিয়ে দিব। আর বই যাদের কাছে আছে, বইতেও টু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব পরপর ভালোভাবে সাজানো আছে। থিওরিটিক্যাল পার্টগুলো একটু পড়বেন, দেখবেন একটা ক্লিয়ার কনসেপ্ট এটার উপরে এসে যাবে। ওকে, স্যার। ঠিক আছে। স্যার আমি assignment টা করে দিয়েছিলাম।